আসসালামু আলাইকুম। আজকে এসছি রেল নিয়ে। রেলের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুটো বিষয় তুলে ধরবো। মজার বিষয়, অবশ্যই অবশ্যই দেখবেন। অভিজ্ঞতা তো সবটাই নেওয়া উচিত। অন্যান্য ক্ষেত্রে যেরকম নিচ্ছেন, আশা করি ভালো লাগবে। এই যে সবাই অনেকেই বলেন বা সবসময় বলেন যে অনলাইন টিকিট 20 টাকা, অনলাইন টিকিটে প্রতি সিট, এটা কথা খেয়াল রাখবেন, প্রতি সিট মানে একটা টিকিটে যদি 4 জন থাকে তাহলে 4 × 20 = 80 টাকা কাটা হয়। এটা নিয়ে অনেকের আপত্তি, স্বাভাবিক, যে আমি তো এক টিকিটে 4 জন করেছি, 20 টাকা 20 টাকা করে কেন নেওয়া হচ্ছে, বা এক টিকিটে 20 টাকা, এটা কেন কমানো হয় না, কমানো যাচ্ছে না, বা কমানো কেন হয় না। তো এইটা নিয়ে কিন্তু অনেকের আপত্তি, সব সময় এই কথাটা বলা হয়। তো আজকে একটু ব্যাখ্যাটা আমি দেব, যে কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কিভাবে আছে 20 টাকা। তার আগে একটা মজার কাহিনী বলি রেল নিয়ে। অনেক কাহিনী জমে আছে, তো এর আগে তো অনেকগুলো বলেছি। কিভাবে করতে হয়, আমাদের সরকারি সিস্টেমটা কতটা কলুষিত এবং কতটা করাপ্টেড হলে, বা কতটা হয় সরকারি সিস্টেমগুলো, কিভাবে রান করে কারাপশন নিয়ে, কেন কিছু করা যায় না। মজার বিষয়, একটু শুনবেন প্লিজ। রেলের তেল চুরির কথা শুনছি না আমরা, বেশ কয়েক বছর আগে, ধরেন 16-17 সাল পর্যন্ত, ওই রকম সময় পর্যন্ত দেখবেন, পত্রপত্রিকা ঘাটলেই দেখবেন রেলের তেল চুরি, গুগলে দিলেই দেখবেন এসে গেছে। প্রায় 100 কোটি টাকার উপরে বছরে ইঞ্জিন থেকে তেল চুরি করা হতো, যে কোনো জায়গায় রাস্তাঘাটে নামায়। তো এইটা কেমন করে জানি একটা সিস্টেম ডেভেলপ করা হলো, একটা কোম্পানি করেছে, ওই যে সানক্রপস, যারা জিপিএস ট্র্যাকিং এবং জিপিএস সাপোর্টটা দেয়। তো তারা নাকি একটা সফটওয়্যার, ওই জিপিএস, ওই ট্র্যাকিং দিয়েই, আমাদের যেমন গাড়িতে ফুয়েল রিডার থাকে, কত তেল কমছে বাড়ছে আমরা যে কাটা দেখি, এইটা ডিজিটালি ডেভেলপ করা হয়েছে। ট্র্যাকিং যেমন রেলের গতি, রেল কোথায় যাচ্ছে, কত গতিতে চলছে, তার সাথে আবার আরেকটা ট্র্যাকিং ডিভাইস, ফুয়েল, রেলের ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ডাম্প করে, ওইটা আপনার রিমোট কন্ট্রোল, অর্থাৎ মোবাইলে রেলের কর্মকর্তারা, তাদেরকে ব্যবস্থা করা হলো যে তারা মোবাইলে দেখতে পারবে কোন ইঞ্জিন, একদম, আর সিস্টেম নাকি আছে, এরকম করা হলে ইঞ্জিন অনুযায়ী, নাম্বার অনুযায়ী তারা ডিটেক্ট করতে পারবেন যে তেলের ব্যবহারটা, যে ইঞ্জিন রান করছে, যে কার্ভটা কিভাবে নামছে ধীরে 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 ধীরে, আর একদম ড্রাস্টিক্যালি নামা মানে এই জায়গায়, এই পয়েন্টে, এই স্থানে এই এত পরিমাণ তেল নেমে গেছে ইঞ্জিন থেকে, তার মানে চুরি। এইটা শুনলাম আর কি আমি, যে এরকম হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে, একদিন ওই সানক্রপসের ভদ্রলোক কেমন করে জানি খুঁজে আমাকে, না, যেহেতু রেল নিয়ে আমরা কাজ করি, আমি তখন বাইরে চাকরি করি, রেলে কিন্তু আমি তখনও যাইনি। আর অনেকে ভুল করেন, আমি কিন্তু রেলে মাত্র 3.5 মাস ছিলাম। 20 সালে আমাকে যখন ফুড সেফটি থেকে ট্রান্সফার করে রেলে দেওয়া হলো, 3.5, একদম পুরো ইয়ের সময়, করোনার সময় 3.5 মাসও কোনো কাজ টাজ, কোনো অফিস টফিস কিছুই হয়নি, আমি তখন বাইরে। তো আমাকে ফোন দিয়ে ভদ্রলোক বললেন যে আমরা এরকম একটা ডেভেলপ করেছি, রেল থেকেই বলা হয়েছিল। তো ডেভেলপ করার পর আমরা আর এগোতে পাচ্ছি না। তাহলে কেন? রেল থেকে বললো আপনাকে, আপনারা ডেভেলপ করলেন, এটা কি ট্রায়াল রান দিয়েছেন? বলে হ্যাঁ, একটা ইঞ্জিনে এটা বসানো হয়েছে এবং কার্যকর হয়েছে, এবং আমরা টেস্টও করেছি। তো তাহলে আর আগাতে পারছেন না কেন, ব্যাপার কি? বলে যে না, এইটা যখন দেখা গেল যে এটা খুব কার্যকর একটা ইফেক্টিভ মেথড, ইফেক্টিভলি কাজ করছে, এবং তেল একেবারে নামা, কত লিটার তেল সরানো হলো, চুরি না বলি, সরানো হলো, এটা একদম একেবারে টু দ্য পয়েন্ট আসে। এইটা জানার পর থেকে রেল আর এইটা নিয়ে আগায় না। আমি বহুভাবে চেষ্টা করছি, কোনোভাবেই তারা ডেভেলপ করতে দিচ্ছে, আর ডেভেলপ করতে পারছে না বা করতে দিচ্ছে না, এবং এইটা নিয়ে আমাকে রেলেও ঢুকতে দেওয়া হয় না। আমি চেষ্টা করেছি, বলা হয়েছে না এগুলা নিয়ে কোনো কথা না বলার জন্য। আমি পড়ে গেলাম বিপা। আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, দেখি কি করা যায়। এবং উনি আবার বলেছিলেন যে আপনাকে বলেছি, আপনি জানেন, এই কথা শুনলে কিন্তু আমার সব কিছুই রেল, মানে আমার যে আলাদা অন্য যে কাজ আছে সব কিছু কিন্তু আমার 12টা বাজায় দেবে। আপনি জানেন, এটাও জানো, ওনারা রেল না জানে। তা আমি পড়ে গেলাম বিপদে। এখন আমি জানি এইটা যে তাদেরকে বলবো একটা ভালো জিনিস, না সোশ্যাল মিডিয়া তুলে ধরা, না রেলকে যায় বলা, চরম বিপদ। অথচ একটা ফ্যান্টাস্টিক জিনিস, তখন কিন্তু মারাত্মক তেল চুরির বিষয় হচ্ছে। তখন আমি
অনেক চিন্তা করে হঠাৎ করে মনে হলো যে একটু সচিব স্যারকে বলি। মোফাজ্জল হোসেন স্যার ছিলেন রেল সচিব, খুব হেল্প করেছেন আমাদেরকে রেলের এইসব বিষয়ে। এবং তার আগে ফিরোজ সালাউদ্দিন স্যার ছিল। আমরা যে রেলে ইন করলাম এটা 15-16 সালে, ফিরোজ সালাউদ্দিন স্যারই আমাদেরকে এই সুযোগটা দিয়েছিলেন এবং কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে যাচ্ছিলাম। পরে মোফাজ্জল হোসেন স্যারকে বললাম যে স্যার এইরকম একটা বিষয়, কিন্তু বলা যাবে না যে আমি আপনাকে বলেছি, আবার আপনি কোথা থেকে শুনলেন সেটা যদি রেলের সবাই জানে যে ওই ভদ্রলোক আপনাকে বলেছে, সচিব স্যারকে বললাম, তাহলেও কাজ হবে না, ম্যাসাকার নেমে যাবে। কিভাবে করবেন চিন্তা করেন। তো তখন উনি বললেন, সচিব স্যার বললেন তুমি আমার কাছে একটু পাঠায় দাও খুব গোপনে। তা ওনার নাম্বার ছিল, আমি ওনাকে বললাম যে আপনি সচিব স্যারের সাথে দেখা করেন এবং তাকে যে বলে আসেন বিষয়টা। উনি বোধহয় গেছিলেন, যে তাকে ব্রিফ করেছেন স্যারকে। তো পরে স্যার আমাকে ফোন দিলেন যে মাহবুব, এটা তো আসলে এক্সিলেন্ট বিষয়, এই তেল চুরিটা তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মজার বিষয় আরও একটা বলি। ওই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে ইঞ্জিনটাতে ওনারা ইনস্টল করেছেন, ট্রায়াল করেছেন, এই ইঞ্জিনটা ঈশ্বরদী স্টেশনে 4 মাস ধরে পড়ে আছে। ওই ইঞ্জিনে আর কেউ ওঠে না, চালু ইঞ্জিন কিন্তু ওটা পড়েই আছে, কেউ আর ওই ইঞ্জিনে ওঠে না এবং সেই ইঞ্জিনটা রান করে না। ঈশ্বরদী স্টেশনের ভিতরে নাকি একটু নড়াচড়া করে এবং শেডের মধ্যে ওটা ঢুকে রাখা হয়। তো অবস্থাটা চিন্তা করেন যে এটা কিভাবে ডেভেলপ করবেন। পরে সচিব স্যার বললেন এক কাজ করো, একটা মিটিং ডাকি, তোমাকেও ডাকবো এবং ওনাকেও ডাকো এবং তুমি একটু চালাকি করে বিষয়টা তুলে ধরবা এবং আমরা মিটিংয়ে আমি জিজ্ঞাসা করব ওই যে তার ট্র্যাকিং ডিভাইস যেটা সার্ভিস অলরেডি দিচ্ছে, এরকম এগুলো বিষয় তাকে রিপ্রেজেন্ট করতে বলবো, তুমি এক সময় কথাটা তুলবা। মিটিং হলো, মিটিংয়ে আসলাম, আমি এই প্রথম ওই দিন ভদ্রলোককে দেখলাম। তো আমি বলে দিয়েছিলাম, খবরদার আপনি আমার সাথে কথা বলেছেন এটা কোনোভাবে, বা আমাকে চেনেন জানেন, কোনোভাবে বলবেন না। তো উনি রেলে ওই মিটিংয়ে সবাই ছিলেন, মিটিংয়ে উনি উপস্থাপন করলেন যে এরকম ট্র্যাকিং ডিভাইস যে সার্ভিসটা দিচ্ছে আর কি, সে সানক্রপস। এবং তখন সচিব স্যার আবার একটু কথা তুললেন, আচ্ছা আপনারা নাকি আরও কি কি জানি ডেভেলপ করেছেন, এরকম কিছু করেছেন কি, এরকম আমি শুনেছিলাম। তখন আবার আমি বললাম যে আপনারা এরকম শুনেছি বাইদা বাই যে আপনারা নাকি আরও অনেক কিছু ডিভাইস ডেভেলপ করেছেন, ওই যে ফুয়েল নিয়ে ফুয়েলের কোনো রিডিংয়ের কোনো ইয়ে করেছেন কিনা। তখন উনি বললেন যে হ্যাঁ, সচিব স্যারকে বললেন হ্যাঁ স্যার করেছি, আমি ল্যাপটপে নিয়ে এসেছি টোটাল সিনারিওটা এবং আপনাকে এখানেই দেখাতে পারবো ওই ইঞ্জিনের কি অবস্থা। উনি তখন এইটা ডিসপ্লে করলেন, ওই রেলের ইঞ্জিন এবং ফুয়েলের যে, তখন আমি প্রথম দেখলাম যে এই কার্ভটার বর্ণনা দিলেন যে দেখেন স্যার এইটাই হচ্ছে রেলের মানে খরচের অর্থাৎ ব্যবহারের কার্ভ। এইটা যখন হঠাৎ করে নেমে যাবে তখনই বোঝা যাবে যে এখানে এত লিটার তেল নাই, হাওয়া হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনটা পড়ে আছে ওখানে, কেউ আর চালায় না। তখন সচিব স্যার বললেন যে আরে এত একটা ভালো জিনিস, নির্দেশ দিলেন যে প্রতিটা ইঞ্জিনে ওনার এই ডিভাইস মানে ফুয়েল ট্র্যাকার ইনস্টল করার ব্যবস্থা করেন। এইটা নির্দেশ হলো, রেজুলেশনে উঠলো, ওই বেচারা রেলে ঢুকতে পারলেন, বাধ্য হলো, আমি আবার বলছি বাধ্য হয়েছে রেল এই ট্র্যাকিং ডিভাইসগুলো ইনস্টল করতে। এবং এটা খুব জটিল, এই ইঞ্জিনগুলোকে নিয়ে যেতে হয় কেলোকায় যে ওই ফুয়েল ট্যাঙ্ক খুলতে হয়, যখন মেজর ওভারহোলিং হয় তখন ট্যাঙ্ক খোলে, ওই মেজর ওভারহোলিংয়ের সময়ই ডিভাইসটা বসাতে হয়। এই রকম করে সব এই 30 ইঞ্জিনে এখনো করা হয় নাই যতটুকু আমি জানি, যেহেতু এটা হ্যান্ডওভারের পিরিয়ড এখনো বোধহয় পার হয়নি। 30 ছাড়া 29 পর্যন্ত মোটামুটি সব ইঞ্জিনে বসে গেছে এবং ওইটা বসার পর এখন পর্যন্ত ভালোভাবেই রান করছে। ফুয়েল এটা আবার রেলের কর্মকর্তারা বর্তমানে যারা আছেন, আগেও ওনারা পরে করেছেন এবং বোধহয় পানিশমেন্টও হয়েছে এরকম অনেকের ক্ষেত্রেই, এগুলো তো আমরা বাইরে জানি না, কিন্তু বন্ধ হয়ে গেছে। এই 100 কোটি টাকার তেল চুরি এই ডিভাইসের কারণে বন্ধ হয়ে গেছে টিল নাও। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে আপনার কিছু কিছু ইঞ্জিনের এলএম বা এএলএম সাহেব নাকি ওই কেবল কেটে রাখে, এটা আমি শুনেছি, ওনার কাছেই শুনেছি কেবল কেটে রাখে এবং একবার কেবল যাতে ওটা রিডিং
না নেওয়া যায়। তো একবার কেবল কাটলে কিন্তু এটা খুব কঠিন, আবার ওইটা যাবে, ইঞ্জিন যখন যাবে কেলোকায় তখন ওইটা আবার সংযোগ দেয়া যায়। তাহলে এই যে এত বড় একটা জিনিস, কত টেকনিক্যালি কাজটা করতে হয়েছে, এবং সরকারের প্রায় 100 কোটি টাকা ধরেন ধারে কাছে তেলের এই অপব্যবহার বা অপচয়টা, বা যদি বলি চুরি, এটা হয়তো ওনারা পছন্দ করেন না, বন্ধ হয়ে গেছে। ওইটা এখনও রান করছে ওই ওই ভদ্রলোকের ওই কোম্পানির মাধ্যমে। তো এই গেল একটা ভালো কাজ। এটা কিন্তু কীভাবে করা হয়েছিল বাইর থেকে, এটা কিন্তু কেউ জানে না। আচ্ছা, এবার আসি আপনার ট্রেনের 20 টাকা টিকিটের, একটু ভালো করে শুনে নেবেন। এরপরে কিন্তু আর এটা নিয়ে কোনো প্রশ্ন করেন না, কারণ প্রশ্ন করার কোনো অবকাশ নেই। আপনারা যে বলেন এই 20 টাকা কিভাবে চার্জটা করা হয়েছিল যখন অনলাইন চালু হয়নি প্রথম, সেই 12 সাল কি তার আগে, যখন সিএনএসবিটি কাজ পেয়েছিল, সেই সময় ছিল মোবাইল টিকিটিং। এই উপমহাদেশে কিন্তু বাংলাদেশ রেলওয়ে প্রথম মোবাইল টিকিটিং চালু করেছিল, মানে আমরাই করেছিলাম। মোবাইল টিকিটিং যখন চালু করা হলো, তাহলে কত টাকা টিকিট প্রতি, টিকিট না সিট, এটা আবার খেয়াল করবেন, তখন থেকে কিন্তু এটা হয়েছে, সিট প্রতি কত টাকা চার্জ নেওয়া যায় মোবাইলে, এইটার জন্য রেল চিঠি দিয়েছিল বিটিআরসির কাছে। হাউ ফানি! আচ্ছা যাই হোক, হতে পারে কোনো রেলের আইডিয়া ছিল না, বিটিআরসির কাছে জানতে পারে, যেহেতু তারা মোবাইলটাকে হ্যান্ডেল করে অপারেটরগুলোকে, যে কত টাকা চার্জ নেওয়া যায়। চিঠি দিয়েছিল, কোনো কিছু অ্যামাউন্ট উল্লেখ ছিল না। বিটিআরসি তখন বলল প্রতি সিট, চিঠি দিয়ে জানিয়েছে কিন্তু, প্রতি সিট 20 টাকা। এই 20 টাকার 15% যাবে ভ্যাট, বাকি থাকে 17 টাকা। এই 17 টাকার 5.5% পাবে বিটিআরসি। এইবার বলেন হাউ ফানি ইট ইজ! বিটিআরসি কেন পাবে? বিটিআরসির টিকিটের সাথে তো কোনো সম্পর্ক নাই, মোবাইল কোম্পানির সাথেও সম্পর্ক নাই। টিকিটিংয়ের সম্পর্ক হচ্ছে সার্ভার প্রোভাইডার অর্থাৎ সিএনএসবিডি এবং মোবাইল অপারেটর। তাহলে সিএনএসবিডি আর মোবাইল অপারেটর টিকিটের এই 20 টাকার অংশ পাবে, কিন্তু তখন তারা এই ইনকামটা করে ফেললো, 5.5% বিটিআরসিকে দিতে হবে। এবং তখন থেকে শুরু হলো মোবাইল টিকিটিংয়ে 5.5% বিটিআরসি নেওয়া শুরু করলো, আর 3 টাকা ভ্যাট, বাকিটা হচ্ছে সিএনএসবিডির প্রতি টিকিটে। এখন কথা হচ্ছে যে রেল কিন্তু এটা আপত্তি করে নাই বা প্রশ্ন তোলে নাই। এইটা আমার কাছে আশ্চর্য লাগে যে বিটিআরসি কেন 5.5% ক্লেম করলো বা নিল বা নেওয়া শুরু করলো, গায়ের জোরে, অবশ্যই গায়ের জোরে নেওয়া শুরু করলো। এরপরে হলো অনলাইন সিস্টেম, অনলাইন টিকিটিং শুরু হয়ে গেল। মোবাইল টিকিটিংও ছিল, অনলাইনও ছিল, আর অফলাইন মানে কাউন্টারও ছিল। কাউন্টারে আবার ওটা কম, ওটা বোধ হয় 1 কি 2% প্রতি টিকিটে। আচ্ছা, অনলাইন যখন চালু হলো, এই অনলাইনেও ওই যে বিটিআরসি যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী 20 টাকা আবার রেল ঢুকালো। কিভাবে ঢুকালো? টেন্ডার শিডিউলে। তখন তো ওরা পেয়েছে, সিএনএসবিডি যখন অনলাইন হয়েছে তখনও সিএনএসবিডি 20 টাকা করে, যেহেতু ওটা কন্ট্রাক্ট হয়েই গিয়েছে চুক্তি, তাহলে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তো হবে না। এরপরে 22 সালে সিএনএসবিডি যখন এই যে সহজ ঢুকলো, ওই টেন্ডারেও রেল ওই 20 টাকাই রাখলো। 20 টাকার মধ্যে, আবার বলছি, অনলাইনে 20 টাকার মধ্যে 3 টাকা হচ্ছে আপনার সরকারি চার্জ, আর থাকে 17 টাকা। 17 টাকার মধ্যে বড় অংশটা সম্ভবত 60 কি 65% নেয় এই যে মোবাইল ব্যাংকিং, বিকাশ এবং রকেট আর নগদ। 65% এই 17 টাকার, আর 6 টাকা কি 6.5 টাকা পায় সহজ। তাহলে যখন চুক্তির মধ্যে ঢুকিয়েই দিয়েছে রেল 20 টাকা, ওই সেই বহু বছর আগের বিটিআরসির কথা মতোই চলেছে, নতুনভাবে আর কোনো চিন্তা করে নাই। যে সেটা ছিল এক যুগ, শুধু মোবাইল দিয়ে করা হতো, এখন তো অনলাইনের খরচ কম, খরচ তো অনেক কম, তাই এখনও কেন 20 টাকা রাখবো, এই চিন্তাটা তারা করেনি। এখানে কাটছাট আর কিচ্ছুই করে নাই, জাস্ট কপি পেস্ট মেরে দিয়ে, যেরকম রেলে তো সব কপি পেস্টেই, এই রঙগুলো দেখেন না, রেলের বগির ডিজাইনগুলো সব কপি পেস্ট। আচ্ছা, তো 20 টাকায় করলো। তাহলে বিকাশ নিচ্ছে আপনার 17 টাকার 65% নেয় বিকাশ। আচ্ছা, এখানে আমি শুনলাম কম বেশি হয়, কম, রেল কিন্তু 1 টাকাও পায় না, এই 20 টাকার কিন্তু 1 পয়সাও রেল পায় না, শুধু 3 টাকা পায় সরকার 15%। আর 17 টাকাটা একদম ক্লিনভাবে বলি, আপনারা সহজে বুঝবেন, এই 17 টাকার কন্ট্রাক্ট হয়েছে আমরা যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে কাটি, এর একটা
পার্সেন্টেজ ওই ব্যাংক পায়, তারপরে মানে গেটওয়ে ব্যাংক সেটা একরকম পার্সেন্টেজ 17 টাকার। আর এই মোবাইল ব্যাংকিং যেটা আপনার আমরা এই যে বিকাশ নগদ বলি, এরা পায় কত পায় সম্ভবত 60 বা 65-এর কম বেশি। এটা চুক্তি হয়েছে সহজ এবং মোবাইল ব্যাংকিংয়ের সাথে, যে তারা এই পার্সেন্টেজটা ভাগাভাগি রেশিওটা কত করবে, কি 50-50 17 টাকার 50-50 না 60-40, এটা তারা নেয়, তারা পায় পুরো টাকাটাই 20 টাকার, মানে 17 টাকার। আর যদি যখন এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে, তখন ব্যাংক আবার সামান্য পায়, বাকিটা পায় হচ্ছে এই সহজ। এখন আপনারা প্রশ্ন যে করেন কেন নেওয়া হয়, কেন না হয় সিট প্রতি, এটা অন্যায়, অন্যায়, অনিয়ম, অন্যায়, 100% অন্যায় ধরে নিচ্ছি। এটা চেঞ্জ করার কোনো রাস্তা নাই, চুক্তি হয়ে গেছে। যতদিন পর্যন্ত সহজ এখন কাজ করছে 5 বছর, সহজের এই 5 বছর শেষ হবে 27 ফেব্রুয়ারি মাসের কোনো 1 তারিখ, তখন রেল আবার টেন্ডার দেবে। ওই টেন্ডারে নতুন করে যখন রেল যদি চিন্তা করে কি 20কে 15 করবে না 10 করবে, 10 করে টেন্ডার আহ্বান করবে, নাকি এটা 25 করবে না 30 টাকা করবে, শুধুমাত্র তখনই সুযোগ আছে এইটা চেঞ্জ করার। এর আগে যতই চিৎকার চেঁচামেচি করেন, এটা ফেব্রুয়ারি মাস 2027 সালের পর নতুন টেন্ডার হওয়ার পরে রেল কি করবে, শুধু তখনই এইটা পরিবর্তনের একটা চান্স আসবে। তার আগে 20 টাকা আপনাকে দিতেই হবে প্রতি সিট। একটা টিকিটে 4টা সিট হলে 80 টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে। উই হ্যাভ টু বাউন্ড টু পে। চিৎকার করে কোনো লাভ নাই। তাহলে ওই টেন্ডারের আগে চিৎকার করিয়ে যাতে রেল নতুনভাবে এটাকে সাজাতে পারে। ওই যে এক যুগ আগের বিটিআরসি লিখেছে, এখন কিন্তু বিটিআরসি এর পায় না, যেহেতু অনলাইনে চলে আসছে। বিটিআরসি যা কামাবার সেটা কামাই নিছে তখন, কিন্তু কপি পেস্ট করার কিছু নাই। 1890 সালের আইন দিয়ে রেল চলে, এখনো নতুন আইন করে নাই, তো সংশোধনও করে নাই, নতুন আইনও করে নাই। 1890 সালের আইন কপি পেস্ট, 1890 সাল ব্রিটিশ আমলের আইন দিয়ে রেল চলছে। তো স্বাভাবিক ব্যাপার। প্লিজ এটা নিয়ে আর চিৎকার আপাতত করবেন না। 27 সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত তখন চিৎকার চেঁচামেচি করে সরকার বা রেল যদি চিন্তা করে 5 টাকা করতে পারে প্রতিটি সিট, 10 টাকা করতে পারে, 2 টাকা করতে পারে, ফ্রিও করতে পারে। রেল এটাকে পেমেন্ট করবে, জনগণের জন্য ফ্রি করবে, জনকল্যাণ। রেল তো ব্যবসা করে না, এটা তো কল্যাণমুখী প্রতিষ্ঠান। ফ্রি করুক, ওইটা দেখ সরকার দেবে, সরকার যদি রাজি হয়, যদি ভর্তুকি দিতে রাজি হয়। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ হয়ে গেল, 17-18 মিনিট ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও বহু কাহিনী আছে, বহু ইন্টারেস্টিং কাহিনী আছে আমার জীবনে, শুধু রেলকে নিয়ে 15 সালের পরে। ভেরি ইন্টারেস্টিং কাহিনী। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।